আমাদের আজকের গল্পটা আমরা এর আগেও একবার নিয়ে এসেছিলাম, কিন্তু বিশেষ কিছু যান্ত্রিক গোলযোগের কারণে গল্পটি আমরা তুলে নিতে বাধ্য হয়েছি। সেই গল্পটি আমরা আবার পুনরায় আপনাদের সামনে আজ তুলে ধরছি। হ্যালো এভরিওয়ান, সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের এক ভয়ঙ্কর গল্প, পিশাচ। গল্প পাঠে আমি অরূপ, তারানাথের চরিত্রে দেবাশিস সেনগুপ্ত। শুরু করছি আমাদের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও পিশাচ। বাইরে তখন বৃষ্টি পড়ছে টুপটাপ। পুরনো কলকাতার গলি বেয়ে বয়ে যাচ্ছে কাদা জলের সরু ধারা। মটলেনে তারানাথের সেই জীর্ণ বাড়িটার জানলার ফাঁক দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে, আর মেঝেতে ছিটকে পড়া বৃষ্টি কেমন যেন একটা সোঁদা গন্ধ ছড়িয়েছে ঘরে। আমি আর কিশোরী এসে বসে আছি প্রায় আধ ঘন্টা হলো। এমন এক বাদলার দিনে একটা জমজমাট ভূতের গল্প শোনানোর অনুরোধও করে ফেলেছি তারানাথকে। ঘরের কোনায় লালচে বাল্বের আলোটা মিটমিট করে জ্বলছে। তারানাথ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তক্তপোষের উপরে বসে সিগারেটের চোখ বন্ধ করে চুপচাপ সুকটান দিচ্ছেন। আমি আর কিশোরী অপেক্ষা করে আছি একটা গল্পের জন্য, একটা রাত ভোর গায়ে কাঁটা দিয়ে যাওয়া অভিজ্ঞতার। ঠিক তখনই চারি এসে গেল গরম গরম তেলে ভাজা আর লাল চা নিয়ে। এই নিন কাকা বাবু। বাতাসে মিশে গেল বৃষ্টির গন্ধ, তেলে ভাজা সোঁদা গন্ধ আর পাসিং শোয়ের ধোঁয়া। তারানাথ চায়ে চুমুক দিয়ে একবার চোখ মেলে তাকালো আমাদের দিকে, তারপর বলল, তখন আমার বয়স খুব একটা বেশি না, ওই সবে গুরুপদে দীক্ষা নিয়েছি, সবে সবে মন্ত্রজপ শুরু করেছি, আর মনে ছিল এক ধরনের প্রশান্তি। তখনও বুঝিনি যে এই তন্ত্রের পথ বড়ই কুটিল, আর এই পথে চলতে গিয়ে যে ছায়াগুলো পেছনে পড়ে থাকে তাদের অনেকেই সারা জীবন আর পিছু ছাড়ে না। তারানাথ চুপচাপ সিগারেটটা একবার আঙুলে ঘুরিয়ে নিল, তারপর একটু নিচু গলায় বলল, আসলে কি জানো, অনেকেই ভাবে দীক্ষা নিলেই সব হয়ে যায়। তন্ত্রের পথে পা রাখার মানে শুধু মন্ত্র শেখা নয়, ওটা ওটা একটা শুরু মাত্র। হ্যাঁ, জীবনের আসল লড়াইটা শুরু হয় তখনই। বীরভূমের শ্মশানে ওই মাতু পাগলি একবার বলেছিল, এই পথ আলো অন্ধকারের মধ্যকার সেতু, পা ফসকে গেলেই অতল। যাই হোক, আজে বাজে বুকে সময় নষ্ট করে লাভ নেই। আজ একটা অন্যরকম রাত। ওই আমার গ্রামের একটা ঘটনার কথা মনে পড়ছে। গ্রামের কথা শুনলেই বুকটা যে একটু ধক করে ওঠে না তা নয়, যেন ওই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে অন্ধকার, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা রাত আর একটা অজানা ঠান্ডা হাত। তারানাথ চুপচাপ তাকিয়ে রইল বাইরে বৃষ্টির দিকে, তারপর খুব ধীরে নিচু গলায় বলতে শুরু করলো, এই ঘটনাটা যখনকার, তোমাদের তো একটু আগেই বললাম যে তখন আমার সবে সবে দীক্ষা হয়েছে। দীক্ষার পর একটা সাধু সঙ্গ খুব দরকার, যেখানে একান্ত চিত্তে ধ্যান ও চর্চার প্রয়োজন হয়। তো এই কারণেই ঘুরে বেড়াচ্ছি সাধু সঙ্গের খোঁজে, এই নানা জায়গা, নানা লোকজন, নানা মুখ। তো শ্রাবণ মাসের এক বিকেলে রামপুরহাটের এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। চায়ের দোকানটা ছিল খুবই সাধারণ, ওই পাটকাঠির বেড়ার ছাউনি, ঝুঁকে পড়া টিনের ছাদ, আর কোনায়
কয়েকটা কাঠের বেঞ্চ। বাইরে থেকে বৃষ্টির ছাঁট ছিটকে এসে ঢুকছিল ভিতরে। দোকানের এক কোণে বসে ধোঁয়া ওঠা মাটির ভাঁড়ে সবে চুমুক দিয়েছি, আর ঠিক তখনই লোকটা ঢুকলো। আমার থেকে বয়সে অনেকটাই ছোট, গায়ে ময়লা ধুতি, কাঁধে একটা জীর্ণ চাদর, মুখে পাতলা গোঁপ আর দাড়ির রেখা। চোখ দুটো অস্বাভাবিক, যেন কিছু খুঁজে চলেছে সব সময়। দোকানে ঢুকেই আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, লোকটার ব্যবহার অত্যন্ত অমায়িক। তার চেহারার সঙ্গে তার চরিত্রের কোনো মিলই খাটে না। তো আমি একটু লজ্জিত হয়ে বললাম, হ্যাঁ নিশ্চয়ই, দয়া করে বসুন। লোকটা আমার পাশের বেঞ্চে বসলো। লোকটাকে দেখে কৌতূহল হলেও কিছু জিজ্ঞেস করতে পারলাম না, পাছে কোথায় কি ভেবে বসে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ চা খেলাম। তারপর লোকটাই প্রথম বলল, যদি কিছু মনে না করেন, আপনাকে তো দেখেই মনে হচ্ছিল। আচ্ছা, আপনি কি সাধন ভজন করেন? চোখ তুলে তাকালাম। একটু অবাক হলেও মুখে তা প্রকাশ করলাম না। তবে মুখে বললাম যে, হ্যাঁ, সাধন ভজন করি, এ কথা সত্য। তবে আপনি কি করে বুঝলেন? ওরকম চাউনি সবার হয় না বাবু। তাছাড়া আপনার কপালের মাঝখানে যে রেখাটা, সেটা কেবল বিশেষ কিছু মানুষেরই হয়। আমি চিনি। একটু হেসে বললাম, আপনি তো বেশ কথা বলেন। কি করেন আপনি? লোকটা চোখ নামিয়ে বলল, আমি ঘুরে বেড়াই, সাধুদের খুঁজি। কেউ বলে ওরা পাহাড়ে থাকে, কেউ বলে শ্মশানে, কিন্তু যাদের আমি খুঁজি তারা থাকে ঠিক মাঝখানে, আলো অন্ধকারের সীমানায়। লোকটার কথাগুলো শুনে বেশ ভালো লাগলো। লোকটার ভেতরে একটা গভীর ছায়া দেখলাম। তা এখন যাওয়া হবে কোথায়? বীরভূমের দিকে যাচ্ছিলাম। শুনলাম শিউরি ঘাটের শ্মশানে আজকাল বিশেষ সঙ্গ হয়, বিশেষ করে রাতে। আপনি যদি ইচ্ছে করেন। আমি কৌতূহলী হয়ে উঠলাম, বললাম, যদি কিছু মনে না করেন, একটু বিস্তারিত যদি বলতেন। আসলে সাধু সঙ্গে আমার বড় আসক্তি। বিস্তারিত জিজ্ঞেস করলে উনি বললেন, নাম না নিলেই ভালো। তবে বোলপুর ছাড়িয়ে গুহার গাছার কাছে এক পুরনো শ্মশান, শিউরি ঘাটি, সেখানে এখন মাঝ মধ্যে রাতের বেলায় দেখা যায় লাল আগুনের শিখা জ্বালিয়ে কারা যেন বসে আছে। তাদের বলে, কি যেন বলে, হ্যাঁ, মনে পড়েছে, অরুদ্ধেরা। এ আরুদ্ধেরা কারা সেটা জানতাম। যারা সাধুদের ছদ্মবেশে ঘুরে বেড়ায় বদমতলব নিয়ে, তারাই হলো আরুদ্ধ। এরা নিম্নতন্ত্রে ভয়ঙ্কর পারদর্শী হয়, আর টাকার জন্য খারাপ কিছু করতেও পিছপা হয় না। এমন বেশ কিছু তান্ত্রিক আমি দেখেছি। সে গল্প তো তোমাদের আগেও অনেকবার করেছি। মনে তখন বুঝলে অদ্ভুত যুদ্ধ চলছে। সারা জীবন তো সৎসঙ্গের সংস্পর্শে থেকেছি, তাদের কথা শুনেছি, তাদের পথ অনুসরণ করেছি। কিন্তু কিন্তু তন্ত্রের পথ কি এতটাই একমুখী, এতটাই সাদা? একটা একটা অদ্ভুত কৌতূহল চেপে বসলো হৃদয়ে। না, একবার
একবার দেখে নেওয়া যাক। নিজেই নিজেকে বললাম যে এই এক জীবনে যদি অন্ধকারের মুখোমুখি না হলাম, তাহলে আলোরও মর্ম বোঝা হলো কই। আসলে আসলে ভয় যেখানে, কৌতূহল সেখানেই জন্মায়। আর সেই কারণেই ঠিক করলাম একবার যাওয়া যাক। তাই আর দেরি করলাম না, পুঁটলি গুছিয়ে বেরিয়ে পড়লাম। সাধন নামের লোকটা কিন্তু আমার সঙ্গে এলো না, বলল যে ও কদিন পরে যাবে, এখন ওর বিশেষ কিছু কাজ আছে। তো আমিও আর ওকে বিশেষ জোর করলাম না। শিউড়ি ঘাটি শ্মশানের ধারে এসে যখন দাঁড়ালাম, তখন চারপাশটা যেন ঘন ধোঁয়ায় মুড়ে আছে। মাটিতে পা রাখতেই একটা কাঁপুনির মতো অনুভব হলো। শ্মশানের মাটি ভেজা, যেন গত রাতের কোনো অদৃশ্য কাণ্ডের সাক্ষী হয়ে আছে। বৃষ্টির গন্ধ মিশে আছে আগুনের পোড়া কাঠের গন্ধের সঙ্গে। দূর থেকে দেখতে পেলাম কয়েকজন সাধু দনি জ্বালিয়ে বসে আছে। সবচেয়ে বেশি নজর কাড়ল ওদের মধ্যে একজন, একটা লম্বা চওড়া কাঁধের লোক, ঝাঁকড়া চুল, কপাল জুড়ে ছাই মাখা, আর তার চোখে ছিল এমন এক শীতল অগ্নিদৃষ্টি যেন এক ঝলকে মানুষকে ভস্ম করে দিতে পারে। আমি তখন বুঝেছিলাম যে সব গেরুয়া কাপড় পরা মানুষ সাধু হয় না। অনেক সময় তারা অন্য কিছু, অন্য কোনো শক্তির বাহক হয়ে ওঠে। ভক্তি? না, মন কিছুতেই রাজি হলো না। এই সাধুর চেহারায় না আছে ঐশ্বরিক দীপ্তি, না আছে সেই অন্তর্দৃষ্টি যার টানে মানুষ আপনি ঝুঁকে পড়ে। বরং তার আশেপাশে কেমন এক ভারী, গা দম বন্ধ করা স্তব্ধতা একেবারে যেন জমাট বেঁধে আছে, যেন চুপচাপ বসে থাকা একটা বিশাল অচেনা কিছু, যেটা হঠাৎই জেগে উঠতে পারে। এমন লোকের কাছে মন আপনি হেরে যায়, ভক্তি তো দূরের কথা। তো ভাবলাম যে আর এগিয়ে কাজ নেই, এই জায়গাটা যেন স্বস্তির নয়। তো ফিরে আসতে যাচ্ছি, এমন সময় একটা জিনিস চোখে পড়লো, আর তখনই আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। দলের ঠিক মাঝখানে বসে একজন। এই মুখ আমি আগে কোথাও দেখেছি, হ্যাঁ, চেনা মুখ, অথচ মনে পড়ে না কোথায়, কখন। কিন্তু চেনা বলেই বুকের ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, গায়ে কাঁটা দিল। আমি দাঁড়িয়ে রইলাম, নড়তে পারলাম না, চোখ সরাতে পারলাম না সেই লোকটার মুখ থেকে। চেনা, হ্যাঁ, অসহ্য রকমের চেনা মনে হচ্ছে, কিন্তু কে, কোথায় দেখেছি, কখন? ভিতরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে, বুকের মধ্যে শীতল একটা ছায়া জমে উঠছে আস্তে আস্তে, এক ধরনের চাপা ভয় যার কোনো যুক্তি নেই, তবু সে বুকে চেপে বসছে, ধীরে ধীরে শ্বাসরুদ্ধ করে তুলছে আমাকে। আমি মনে মনে বললাম, কে এই লোক? এত চেনা কেন লাগছে? আর ওকে দেখলেই বুকের ভিতর এমন ভয়ের সঞ্চার হচ্ছে কেন? এমন ভয় আমি তো কখনো অনুভব করিনি, বহুদিন করিনি। চোখের দৃষ্টি একটু ঝাপসা হয়ে আসে আমার, মাথায় যেন কুয়াশা জমে। স্মৃতির অতল থেকে কেবল একটা মাত্র অনুভূতি মাথা তুলে দাঁড়ায়, একটা ভয় যা কোনো মুখের চেনা নয়, বরং এক সময়কার কোনো এক ঘটনার ছায়া। চোখ মুজে মনে করার চেষ্টা করলাম, মনের গভীর থেকে খুঁড়ে আনতে চাইলাম তার পরিচয়। কে সে? না, কিন্তু যতই ভাবি ততই যেন একটা অদৃশ্য পর্দা নেমে আসে স্মৃতির ওপর, ঠিক যেন কেউ চায় না আমি তাকে মনে করি। এখন যদি ফিরে যাই, যদি এইখানেই থেমে যাই, তাহলে এই রহস্য কোনোদিনও সমাধান হবে না। না,
না 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 না, যেতে পারি না, যেতে পারি না। এই লোকটা, এই মুখটা, এই যেন কেবল কেবল একজন মানুষ নয়, এ এক ধ্বংস, এক অতীত। ফিরে এসেছে কোনো হিসেব চুকোতে। বাতাসটা ভারী হয়ে উঠছে। কোথাও যেন খুব দূর থেকে ধূপ পোড়ার গন্ধ আরো ঘনিয়ে আসছে। আমি কাঁধে থাকা জোলাটা একটু শক্ত করে ধরলাম, আরো একবার তাকালাম সেই লোকটার দিকে। মনে হলো যেন সেখানে কোনো মানুষ নয়, এক চাপ গহীন অন্ধকার বসে আছে। সারাদিনের হাঁটাহাঁটি, কৌতূহল আর ক্লান্তি মিলে কখন যে চোখের পাতায় ঘুম নেমে এসেছিল আমি নিজেও বুঝে উঠতে পারিনি। মনটা তখনও চিন্তায় আচ্ছন্ন, কিন্তু শরীর যেন আর সাড়া দিচ্ছিল না। ভিতরে ভিতরে ঘুমের এক গাঢ় তরঙ্গ এসে ঢেকে দিয়েছিল সবকিছু। রাত্রে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম, যেন এক পরিচিত গ্রাম, আমার খুব চেনা, যেখানে বহুবার এসেছি, হেঁটেছি তার কাঁচা রাস্তায়, ছুঁয়েছি গাছের পাতা, কিন্তু কিন্তু আজ সব কেমন যেন অন্য রকম। আকাশ কুয়াশায় ঢাকা, কিন্তু সেই কুয়াশা সাদা নয়, রক্তের মতো ঘন লালচে ছায়া মেশানো। চারদিকে অদ্ভুত এক শব্দ, ডানার ঝাপট, অনেক অনেক চিল আর শকুন যেন একটা তাণ্ডব লীলা চালাচ্ছে। ওরা গ্রামের মাথার উপর দিয়ে পাক খাচ্ছে, নেমে আসছে নিচে, আবার উঠে যাচ্ছে, যেন কারো অপেক্ষায়। আমি তাকিয়ে দেখলাম আমার গ্রামের সব পরিচিত মানুষ, সব পরিচিত মুখ, মান্নালাল, হরিধন, কুসুমবালা, মা, বাবা, সবাই সবাই পড়ে আছে মাটিতে নিথর, চোখ খোলা কিন্তু দৃষ্টিতে প্রাণ নেই, মুখে শূন্যতা, আর গায়ে শকুনেরা বসে টানছে ছেঁড়া কাপড়। রাস্তায় রক্ত নেই, কিন্তু এক অদ্ভুত গন্ধ, পচা সব, পুরনো ধূপ আর পোড়া মোমবাতির মতো সেই গন্ধ যেন পুরো স্বপ্নটাকে ঢেকে ফেলেছে। আমি হাঁটছি একা সেই মৃত মুখগুলোর ভেতর দিয়ে। কেউ ডাকে না, কেউ ঘুরে তাকায় না, তবু মনে হয় শত শত চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে একসঙ্গে। হঠাৎ হঠাৎ দূরে বিশাল এক বট গাছের নিচে দেখি সেই মানুষটিকে, যে মুখটা কাল রাতে এত চেনা লেগেছিল। সে দাঁড়িয়ে আছে, মুখ নিচু করে। সে মানুষের মুখ নয়, তার মুখে নেই চোখ, তার বদলে শুধু দুটো ফাঁকা গর্ত, আর ভিতর থেকে বেরোচ্ছে গল গল করে ধোঁয়া। এবার এক মুহূর্তের জন্য গভীর অতল থেকে এক পুরনো স্মৃতি উঠে এলো। মনে পড়েছে, এবার সেই লোকটাকে মনে পড়েছে। এই লোকটা আর অন্য কেউ নয়, কালু বাউরি। হঠাৎ করেই চোখ খুলে গেল। সকাল হয়েছে, দিগন্তে সোনালি আলোর আভা ছড়িয়েছে ধীরে ধীরে। গাছের পাতায় রোদের কাঁচা আবাস, আর দূরে, অনেক দূর থেকে ভেসে আসছে নানা পাখির কিচিরমিচির গান। রাতের সেই অদ্ভুত ছায়া, বুকের চাপা ভয়, সব যেন কোথায় মিলিয়ে গেছে। এইটুকু বলে থামল তারানাথ। বাইরে বৃষ্টিটা তখন বেশ কিছুটা কমে এসেছে, আবার মাঝে মাঝে শুরু হচ্ছে মুষলধারে। আমি আর কিশোরী অবাক হয়ে গল্পটা শুনছিলাম। এবার তারানাথকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই,
এই কালু বাউরি লোকটাকে, আর এই লোকটাকে দেখে আপনারা তো ভয় বা হলো কেন? কালু বাউড়ি এই নামের সঙ্গে আমার পুরনো এক স্মৃতি জড়িয়ে আছে। তখনও আমি তন্ত্র সাধনার জগতে পুরোপুরি প্রবেশ করিনি, বুঝতে পারলে। কিন্তু অলৌকিক নিয়ে কৌতূহল ছিল আমার প্রবল। হ্যাঁ, তো এই কালু ছিল এক ভবঘুরে, এক বাউলিয়া। তবে শুধু গান বা ভিক্ষাতেই তার দিন কেটে যায়নি। সে ছিল এক কঠিন সাধক। নিম্নতন্ত্রের সাধনায় ওর ছিল ভয়ঙ্কর আকর্ষণ। শ্মশানে, গভীর জঙ্গলে, পচা গলা মৃতদেহের উপরে পাশে বসে যারা সাধনা করে, ওই ওই তার মধ্যে পড়ে কালু। তো কালু বাউড়ির সঙ্গে আমার দেখা হয়েছিল বহু বছর আগে, হিমালয়ের পাদদেশে এক নির্জন গ্রামে। নামও মনে নেই এখন। কুয়াশায় ঢাকা ঘন জঙ্গলের কোলে একটা ছোট্ট জনপদ। তো আমি তখনও সাধনা নিয়ে ঘুরে বেড়াই। প্রত্যেক আখড়ায় যাই না, কিন্তু একবার বেনারস থেকে আগত এক তন্ত্র যোগী দলের সঙ্গে সেই গ্রামে কিছুদিন কাটিয়েছিলাম। তো কালু সেই দলেই ছিল। ওর সাধনার গন্ধে একটা অদ্ভুত অন্ধকার ছিল। হ্যাঁ, ওর চোখের চাউনি এমনই অন্ধকারময় ছিল যে সে চোখে চোখ রাখা যায় না। প্রথমে মনে হলো যে এখান থেকে চলে যাওয়াই ভালো হবে, কিন্তু ওই আশ্রমে একজনের প্রতি আমার মনটা এক অদ্ভুত শ্রদ্ধায় ঝুঁকে পড়েছিল। তিনি হলেন দলের প্রধান সাধু বিশ্বরূপানন্দজি। বয়সে প্রবীণ, মুখে এক অপার্থিব শান্তি, আর তার চোখে এমন কিছু ছিল যেন যুগ যুগ ধরে কিছু দেখেছেন, বুঝেছেন। আমি চুপচাপ থেকে তার সেবা করতাম। ভোরবেলা উঠেই ভাগীরথীর পবিত্র জল নিয়ে আসতাম, ধূপ জ্বালাতাম, আসনের নিচে কুশ বিছিয়ে দিতাম। তারপর ওই খাওয়ার সময় পাতায় ফলমূল সাজিয়ে রাখতাম, আর মাথা নিচু করে বসে থাকতাম। শুধু একটিবার যেন তিনি তাকান, এই অপেক্ষাতেই থাকতো আমার মনটা। সেই প্রথম কয়েকদিন তিনি কোনো কথা বলেননি, শুধু কখনো কখনো আমার দিকে তাকিয়ে ধ্যান ও মগ্ন চোখে হালকা একটা হাসি দিতেন। তারপর একদিন সন্ধ্যের সময় ভাগীরথীর তীরে বসে আমি গুরুজিকে জিজ্ঞেস করলাম, গুরুজি, এই তন্ত্র আর সত্য সাধনের মধ্যে পার্থক্য কি? গুরুজি একটু থেমে বললেন, তন্ত্র যদি হয় আগুন, তবে সত্য সাধনা তার আলো। যে আগুন দেখে হাত পুড়িয়ে ফেলে সে অন্ধকারে ডুবে যায়, আর যে আগুনের আলো দেখে পথ চলে সে পায় মুক্তির দিশা। গুরুজির ওই কথা শোনার পর যেন এক মুহূর্তে কত কিছু খুলে গেল চোখের সামনে। তারপর তিনি প্রায়ই আমায় পাশে বসিয়ে বলতেন, কুণ্ডলিনী শক্তি কি, চক্র কিভাবে খুলে যায়, মন্ত্র কখন কিভাবে কাজ করে, আর কখন মন্ত্র ব্যর্থ হয়, সমস্ত আমি শুনতাম, নিঃশ্বাস বন্ধ করে শুনতাম। একদিন তিনি নিজে থেকেই বললেন, তোমার ভেতরে আগুন আছে, কিন্তু তুমি তাকে শুধু পুড়িও না, বরং আগুনকে জ্বালাও আলো করার জন্য। সেই আগুনই একদিন তোমায় পথ দেখাবে। সেই রাতটা আমার জীবনে এক মোড় ছিল। গুরু তো শুধু মন্ত্র দেন না, যার ভক্তি গভীর তাকেই তিনি নিজের ভেতরের আলোয় কিছুটা পথ দেখান। যাই হোক, কালু বাউড়ি এই দলেই ছিল। কারো সঙ্গে ঠিকঠাক কথা বলতো না। প্রথম কয়েকদিন ওর আচরণটা খুব স্বাভাবিক ছিল। গান গাইতো, সুর তুলতো, আগুন জেলে ধূপধুনো দিত। কিন্তু রাতের বেলায় ও একা কোথায় যেন বেরিয়ে যেত।
একদিন আমি নিজে দেখেছিলাম গাছের নিচে বসে একটা শব নিয়ে কিছু করছিল। সে সব কোনো পশুর না মানুষের সেটা বোঝা যায়নি, কিন্তু চোখে তার এক ধরনের উন্মাদ উগ্রতা ছিল, যা সাধনার নয়, যা হলো নেশার। আর ধীরে ধীরে ওর ভেতরের আসল রূপ বেরিয়ে এলো। দেখা গেল ও মৃত জন্তুর রক্ত পান করছে, গ্রামের শ্মশানে গিয়ে ছায়াদের ডাকছে, আর সবচেয়ে ভয়ঙ্কর, এক রাত্রে গ্রামের এক শিশুর মৃতদেহ কোথা থেকে এনে তার উপর ভয়ঙ্করী সিদ্ধির চেষ্টাও করেছিল। এইসব জেনে দলের প্রধান সাধু শ্রী বিশ্বরূপানন্দজি তো খুব রাগে ফেটে পড়েন। তিনি বলেন, সাধনা নয়, এ তো অধপতন, এ তন্ত্র নয়, তমসা। এই সৎসঙ্গের দলে তোমার মতো মানুষের কোনো স্থান নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। সেই মুহূর্তেই কালুকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপর তাকে আর কখনো দেখিনি, কিন্তু তার চোখের যে আগুন আমি দেখেছিলাম, সেই আগুন যে সহজে নিভবে না, এ আমি নিশ্চিত জানতাম। তো ওই আশ্রমে আমি তখন অনেক দিন কাটিয়ে ফেলেছি। প্রথম দিকে একটা গা ছমছমে ভাব ছিল ঠিকই, কিন্তু তারপর ক্রমে বুঝলাম ওটা ছিল আমার ভিতরের ভয়। এসবের মধ্যে একটা শান্তি ছিল, একটা ধ্যান, একটা নিয়মের ছাঁট, যেটা আমি খুঁজতাম বহুদিন ধরে। তো যাই হোক, ফিরে আসার ঠিক আগের রাত। চারপাশ নিস্তব্ধ, শুধু ভাগীরথীর বয়ে যাওয়ার হালকা শব্দ আর একটা অদ্ভুত কুয়াশা ছেয়েছিল আশ্রম জুড়ে। সেই সময় হঠাৎ বিশ্বরূপানন্দজি আমাকে ডাকলেন। চুপচাপ আমি গেলাম তার কাছে। দেখলাম আজ তার দৃষ্টিটা একটু অন্যরকম, যেন অনেক দূরের দিকে তাকিয়ে আছেন। একসময় তিনি বললেন, তুমি অনেক দিন ধরে আমার সেবা করছো তারানাথ। এ সেবা নিঃস্বার্থ, এ সেবা একান্ত। তোমাকে অনেক কিছু দিতে পারতাম, কিন্তু তোমার সাধনার পথ এই জন্মে খুব বেশি দীর্ঘ নয়। তবে একটা ক্ষমতা আমি তোমায় দিয়ে যাব। তুমি এক শক্তি পাবে, এমন এক শক্তি যা তন্ত্র মন্ত্র যে কোনো সাধকের দ্বারা সৃষ্ট অশুভ শক্তিকে রোধ করতে পারবে। এর নাম চণ্ডিকা ভেদিনী সাধনা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কিছুই বলিনি। আমি তখনও ঠিক বুঝিনি কিভাবে সম্ভব সেটা। তিনি তখন একটা চক্র আঁকলেন মাটিতে, ত্রিকোণ, তার ভিতরে একটি বীজাক্ষর আর তার চারপাশে চারটে রেখা। কমণ্ডলু থেকে জল ছিটিয়ে একটা গম্ভীর অথচ শান্ত স্বরে বললেন তিনি, এই চক্র শুধু শক্তি নয়, এই চক্র এক নিয়ন্ত্রণ। যখনই তুমি অনুভব করবে কোনো মন্ত্র বা তন্ত্র তোমার বা কারোর উপর প্রভাব ফেলছে, এই চক্র তৈরি করবে। আর এই বীজ মন্ত্র মনে মনে উচ্চারণ করবে। এই মন্ত্র শুধু ধ্বনি নয়, এটা এক প্রতিবন্ধ, এ এক ছায়ার দেয়াল, যে কোনো অপশক্তিকে ভেদ করতে দেবে না। সেই রাতটা আজও ভুলতে পারিনি। যাই হোক, স্বপ্নটা দেখার পর আমার ভিতরটা কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। সেই চিলশকুনের ছায়া, মাটিতে পড়ে থাকা নিথর মুখগুলো, আর তাদের ভেতরেই কোথাও যেন আমি আমার পরিচিত মানুষগুলোর মুখ খুঁজে পাচ্ছিলাম। সকাল হতেই বুকের ভিতর একটা চাপা কষ্ট শুরু হলো, না ঠিক
কষ্ট না, কিরকম একটা টান, বুঝলে, যেন যেন কেউ নরম হাতে টেনে বলছে, ফিরে আয় তারানাথ, ফিরে আয়। আমি বুঝলাম যে সেই ডাকটা বাইরে থেকে নয়, আমার ভেতর থেকে আসছে। মনে হচ্ছিল এই দূরের পাহাড়, নদী, সাধনার ভেতর যা খুঁজছিলাম তা যেন আর কিছুতেই খুঁজে পাচ্ছি না, বরং একটা অদ্ভুত শূন্যতা ঘিরে ধরেছে আমাকে। আর সবচেয়ে বড় কথা, মনটা বড্ড বেশি টানতে লাগলো বাড়ির দিকে। বুঝলে, অনেক দিন হয়ে গেছে মাকে দেখিনি। যাওয়ার সময় মাথায় হাত দিয়ে মা বলেছিলেন, দূরে যা ঠিক আছে, কিন্তু মনটা যেন একেবারে দূরে না চলে যায় বাবা। সেই কথা ভেসে উঠল আমার কানে। মায়ের মুখ, তার গলার স্বর, সন্ধেবেলার তুলসীতলার প্রদীপ জ্বালানো, ঘরের সিঁড়ির পাশের জামরুল গাছটা, আর তার ডালে বসে থাকা দোয়েল পাখিটার ডাক, সব যেন হঠাৎ করে একসাথে মনে পড়ে গেল। ভেবে দেখো যে ছোটবেলা থেকে যে উঠোনে হেঁটেছি, যে ঘরের দেওয়ালে হাত বুলিয়ে স্বপ্ন দেখেছি, সেই ঘরের জন্য যদি মন না কাঁদে, তাহলে আর কিসের সাধনা? সেই থেকেই মনে হলো যে না, এবার বাড়ি ফিরতেই হবে। শেষ পর্যন্ত মনকে আর থামাতে পারলাম না, ট্রেন ধরলাম। বুকের ভেতর তখন কেমন এক অদ্ভুত উথাল পাথাল। না জানি মা কেমন আছেন। এই কয়েক বছরে আমার চেহারা বদলেছে, মুখে দাড়ি, চোখে ক্লান্তি। চিনতে পারবেন তো মা আমাকে? যাই হোক, ট্রেন ধীরে ধীরে ছুটে চলল। পরিচিত গন্ধ, পরিচিত মাঠ, গাছের ছায়া ছুঁয়ে ছুঁয়ে ট্রেন ছুটে চলল। দেওচা স্টেশনে যখন পৌঁছলাম তখন রাত গড়িয়ে গেছে। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই বুঝলাম যে এই জায়গাটা এখনো বদলায়নি। পুরনো কংক্রিটের বেঞ্চ, ঢের পুরনো একটা আধভাঙা ঝাড় লণ্ঠন, আর দু একটা কুকুর। স্টেশনটা বরাবরই খুব নির্জন, রাত হলে তো আরও নিস্তব্ধ হয়ে যায়। চারপাশটা কেমন অন্ধকারে ডুবে গিয়েছিল। শুধু দূরে কোথাও একটা পুকুরের পাশে ঝিঁঝির ডাক। এক পলক দাঁড়িয়ে শুধু ভাবলাম, ঘর আর খুব দূরে নয়। কিন্তু ওই নীরব স্টেশনের মধ্যে দাঁড়িয়ে একটা অদ্ভুত শূন্যতা ঘিরে ধরল, যেন যেন একটা অজানা কিছু অপেক্ষা করে আছে। স্টেশন থেকে যখন বাড়ির দিকে রওনা দিলাম তখন রাত প্রায় 8টা, 8:30 বেজে গেছে। আকাশে চাঁদ নেই, আর চারপাশটা ধীরে ধীরে যেন একটা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছিল। স্টেশন থেকে আমার বাড়ি যেতে হলে একটা সোজা মেঠো পথ ধরে এগোতে হয়। পথটা খুব চেনা, সেই ছোটবেলার। ধানের জমি, দু একটা পুকুর, ঝোপ ঝাড়ে ভরা গায়ের ফাঁকা রাস্তা, যেখানে মাঝে মাঝে পা ফেলার শব্দে নিজের ছায়াই চমকে ওঠে। এই পথেই পড়ে ধীরেন বদ্যির পুরনো ভিটেটা। এমনিতে ভিটেটা এখন ধ্বংসস্তূপ। টিনের চাল উঠে গেছে, চারপাশে আগাছা, একটা পোড়া মাটির ঘর যেন ধসে পড়ার অপেক্ষায়। কিন্তু এই ভিটের বদনাম কিন্তু নতুন নয়। হ্যাঁ, ছোটবেলা থেকেই শুনে এসেছি এই ভিটেটা নাকি অন্যরকম। লোকেরা বলে এই বাস্তু এমন যেখানে আত্মা তার নিজের রূপ নিতে পারে। মানে যদি কোনো অশরীরী এখানে এসে দাঁড়ায়, তবে সে আর সাধারণ ছায়া নয়, সে নিজের ছায়া হয়ে ওঠে।
অনেকেই নাকি এখানে এসে ভয় পেয়ে মরেছে। এই সব গল্প যদিও আমি বরাবরই কানে শুনে চুপ থেকেছি, তবু সেদিন সেদিন শরীরটা এমন ক্লান্ত ছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ধীরেন্দ্রের ভিটের এক কোণে একটা ভাঙা কাঠের সাঁকো ছিল, সেখানেই বসে পড়লাম ক্লান্ত হয়ে। কাঁধের ঝুলি থেকে একটা বিড়ি বের করলাম, বিড়িটা ধরিয়ে দু একটা লম্বা টান নিতেই একটা অদ্ভুত গোঁ গোঁ শব্দে গায়ের লোম যেন খাড়া হয়ে গেল আমার, আর সঙ্গে সঙ্গে বাতাসটাও কেমন যেন ভার হয়ে উঠল। শব্দটা যেন ধাতব কিছুর ঘষাঘষির মতন, আবার যেন কারো গলার ভেতর জমে থাকা হাজার বছরের গুমোট কষ্টের একটা গর্জন। এক ঝটকায় উঠে দাঁড়ালাম আমি, চারপাশটা তাকিয়ে দেখলাম শব্দটা খুব খুব কাছ থেকে আসছে, একটা ঝোপের পাশে। হ্যাঁ, ঠিক ঠিক সেই ধীরেন্দ্রের ভিটের পেছনের দিকে। সাবধানে এগিয়ে গেলাম, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছিলাম আমি। আর তখনই চোখে পড়ল জিনিসটা, ঝোপের আড়ালে উল্টে পা দুটো আকাশের দিকে তুলে মাটিতে পড়ে আছে একটা বিরাট আকারের কাক। বিকট ওই খসখসে শব্দটা ওই কাকের গলা দিয়ে অনবরত বেরোচ্ছে। বিশ্বাস করো, কোনো কাকের গলা দিয়ে যে এমন বীভৎস শব্দ বের হতে পারে এটা আমার কস্মিন কালেও জানা ছিল না। কাকটা নিশ্চল হয়ে মাটিতে পড়ে আছে, কিন্তু মৃত নয়, চোখ দুটো খোলা। আর সেই খোলা চোখের দিকে তাকিয়ে বুকের ভিতরটা ঠান্ডা হয়ে এলো। সবচেয়ে যেটা আশ্চর্য লাগলো, কাকটার শরীরে কোথাও কোনো ক্ষতের চিহ্ন নেই, না রক্ত, না ভাঙা ডানা, না ভাঙা পা। তার মুখটা হাত খোলা, আর সেখান থেকে ঠিক সেই বিকট শব্দটাই বের হচ্ছে। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। শব্দটা এত অস্বাভাবিক, এত অচেনা যে মনে হলো এই কাকটা কোনো সাধারণ পাখি নয়। এ যেন এক অপদেবতা তার শরীরটা ব্যবহার করছে। বুকের ভেতরে একটা অজানা ভয় এসে বাসা বাঁধল। রাতের বেলা কাক মরা তো ভালো নয়, তো আশপাশটা একবার ভালো করে তাকাতে একটা দৃশ্য দেখে বুকের ভেতরটা একেবারে ধড়াস করে উঠল। ধীরেন্দ্র ভিটের এক কোণে, যেখানে একটা বড় পুরনো শিরীষ গাছ দাঁড়িয়ে আছে, সেখানে চোখটা আটকে গেল। সে গাছটার তলায় আবছা আলো আঁধারিতে আমি স্পষ্ট দেখতে পেলাম কেউ একজন দাঁড়িয়ে আছে, আর তার দৃষ্টি সটান আমার দিকে। লোকটার চেহারা অস্পষ্ট, কিন্তু উচ্চতা, শারীরিক গঠন দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল। হালকা আলো আঁধারিতেও স্পষ্ট দেখলাম লোকটার চোখ অন্ধকারে যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে। মনে হলো আমার এই অপ্রত্যাশিত আগমন তার বিশেষ কোনো কার্যসিদ্ধিতে বাধা দিয়েছে। কোনো রকমে সাহস সঞ্চার করে দু একটা পা এগিয়ে গিয়ে চিৎকার করে বললাম, কে কে ওখানে? কে ওখানে? আমার দু এক পা এগিয়ে যাওয়াতে লোকটা যেন ধীরে ধীরে অন্ধকারের মধ্যে কোথাও মিশে গেল। সেই অদ্ভুত ঘটনাটার ধাক্কা তখনও বুকের ভেতর টের পাচ্ছিলাম। তো যাই হোক, ওখানে বেশিক্ষণ দাঁড়ানোটা নিরাপদ মনে করলাম না। পায়ে পায়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়াতেই মায়ের কাঁপা কাঁপা গলায় ডাক এলো, কে? তারা? তুই এলি বাবা?
মা দরজা খুলেই এক দৌড়ে ছুটে এলেন, আমার মুখে হাত বুলিয়ে বললেন, তুই যে হঠাৎ করে মনটা কেমন করছিল রে, কতদিন তোকে দেখিনি। হ্যাঁ গো মা, মনটা বড্ড টান ছিল, তাই আর থাকা হলো না। ভাবলাম একবার ঘরে ফিরি। হাত মুখ ধুয়ে মায়ের হাতের গরম গরম মাছের ঝোল আর ভাত পেট ভরে খেলাম বুঝলে। তারপর খাটে গা এলিয়ে দিতেই একটা অদ্ভুত প্রশান্তি ঘিরে ধরল আমাকে। চোখের পাতা ভার হয়ে এলো নিজের অজান্তেই, আর কখন যে ঘুমিয়ে পড়লাম সে আমি নিজেই জানি না। ভোরের আলো জানালার কাচ গলে ঘরে ঢুকে পড়েছিল। পাখিদের কিচিরমিচিরে ঘুমটা একসময় ভাঙল আমার। শরীরটা ভারী লাগলেও মনে হলো ঘরের শান্তি যেন একরকম জাদু রেখে গেছে শরীরে। মা জানালার পাশ থেকে বললেন, ঘুম থেকে উঠেছিস? বাবা ভোরবেলায় বেরিয়ে গেছেন। বেনু দাদুর শরীরটা নাকি খুব খারাপ, সেই খবর পেয়ে একা একাই রওনা হয়েছে। তুই একটু চট করে বাজারটায় ঘুরে আয় না বাবা। হাত মুখ ধুয়ে এক কাপ ধোঁয়া ওঠা চা খেয়ে হাতে তুলে নিলাম বাজারের থলিটা। তারপর বাজারের দিকেই রওনা দিলাম। রাস্তায় সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে, চারপাশে সকালে ঘর থেকে বেরোনো মানুষের চেনা ব্যস্ততা। কিন্তু হঠাৎ বিনয় ঘরামির চায়ের দোকানটার সামনে এসে থমকে দাঁড়ালাম। দোকানের সামনে ভিড়, চেনা গলার আওয়াজ, শোরগোল, লোকজন কেমন গুনগুন করছে, কি সব বলছে যেন নিজেরা। কৌতূহলটা বড় বিষম জিনিস বুঝলে। তো আমি আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম ওই ভিড়ের কাছে। কি বলে সেটা শোনার জন্য লোক ঠেলে সামনে এগিয়েও গেলাম। সামনে গিয়ে এই দৃশ্যটা চোখে পড়ল, এক মুহূর্তে গা কেমন হিম হয়ে গেল আমার। মাটিতে পড়ে আছে নিধু, চণ্ডীতলার রামরাম ভট্টাচার্যের ছেলে নিধু। আমি তো ছেলেটাকে চিনি, ছোটবেলা থেকে দেখেছি। মুখে কোনো রক্ত নেই, চোখ দুটো গোলা হয়ে আছে, যেন কি একটা অস্পষ্ট অথচ ভয়াবহ জিনিস দেখে গেছে শেষ মুহূর্তে। অদ্ভুতভাবে বেঁকে আছে শরীরটা, যেন কেউ প্রচণ্ড যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে হঠাৎ নিস্তেজ হয়ে পড়েছে। কিন্তু কিন্তু সবচেয়ে অদ্ভুত কি লাগলো জানো, ওর হাতের আঙুলগুলো, ওগুলো যেন আর মানুষের আঙুল নয়, যেন কোনো পাখির থাবা, একেবারে কাকের পায়ের মতো বাঁকানো, কালচে হাড় সর্বস্ব। শরীরের কোথাও কোনো বড় ক্ষত নেই, কিন্তু মনে হচ্ছে ভিতর থেকে কেউ যেন নিধুর প্রাণটাকে একেবারে চুষে নিংড়ে নিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শরীরটাও যেন কেমন ভার হয়ে আসছে তখন। চারপাশে লোকজনের ফিসফাস, হতে ধরেছে কোনো পিশাচের কাজ। কেউ বলছে তান্ত্রিক কর্ম, আবার কেউ কেউ বলছে যে রামরাম ভট্টাচার্যের পুজোয় হয়তো কোনো ভুলচুক হয়েছে। কিন্তু আমার মনে তখন অন্য কিছু চিন্তা ঢুকছিল। কাল রাতের সেই কাকটার কথা মনে পড়ছিল আমার, সেই গোঁ গোঁ শব্দ, সেই বিশাল চেহারার লোকটা আর তার অন্ধকারে মিলিয়ে যাওয়া। মনে হচ্ছিল একটা ভয়ঙ্কর খারাপ কিছু করতে চলেছে। আর কথাটা মনে হতেই বুকের ভেতর যেন কেউ বরফের মতো ঠান্ডা হাত বুলিয়ে দিল। সেদিন দুপুরের পর থেকেই আকাশের মুখটা ঘন হয়ে উঠেছিল, যেন কালো মেঘেরা নিচে নেমে এসে পুরো গ্রামটাকে তাদের ছায়ায় ঢেকে ফেলেছে। তারপর হঠাৎ
ঠিক আষাঢ়ের মেজাজেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। নিরলস একটানা কর্কশ শব্দে ঝরে পড়ছে বৃষ্টির ধারা ছাদের ওপর, পাতার ওপর, মাটির ওপর। চারদিকে একরকম থমথমে স্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলক আর গর্জনে কেঁপে উঠছে ঘরদোর। রাস্তাঘাট কাদায় একাকার, উঠোনগুলো জলমগ্ন। এমন দিনে সাধারণত কেউ বাড়ির বাইরে পা রাখে না। সন্ধে গড়িয়ে এলো, অন্ধকার আর বৃষ্টির দাপটে সেটা আরো দ্রুত নামলো যেন। আর এরই মধ্যে সবাই জড়ো হলো রামরাম ভট্টাচার্যের বাড়ির উঠোনে। আত্মীয় স্বজনেরা যারা দূরে ছিলেন তারাও খবর পেয়ে ছুটে এসেছে, গম্ভীর, চোখে আতঙ্ক। চারদিকে ইতিমধ্যেই গুজব রটতে শুরু করেছে। কেউ বলছে নিধুর মৃত্যু নাকি কোনো অভিশাপ, আবার কেউ বলছে ওর গায়ে শয়তানের ছায়া পড়েছিল। গ্রামের লোকজনের মুখে চাপা ফিসফাস আর চোখে সেই চিরচেনা ভয়। এই অবস্থায় ঠিক করলাম মৃতদেহ কাঁধে নিয়ে আমরা 6 জন রওনা দেব শ্মশানের দিকে, আর বাকিরা থাকবে বাড়িতে। এমন ঝড় বৃষ্টির মধ্যে কাউকে তো জোর করাও যায় না। আর সত্যি বলতে কি, গ্রামের মানুষজন এতটাই ভয় পেয়ে গেছে যে কেউ আর বাইরে পা রাখতে চাইছে না। তো সেই সিদ্ধান্ত নিয়েই ধীরে ধীরে আমরা নিধুর নিথর দেহটাকে কাঁধে তুলে নিলাম আর রওনা দিলাম খয়রামারির শ্মশানের দিকে। বিশু ঠাকুর থামার ইশারা দেওয়ার পর আমরা সবাই স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। সবার মুখে চাপা আতঙ্ক। আমি বিশুর চোখের দিকে তাকিয়ে আছি, আর ও তাকিয়ে আছে মাঠের ঠিক মাঝ বরাবর চিতার জায়গাটার দিকে। আর তারপর ধীরে ধীরে এক এক করে আমরাও তাকালাম সেই দিকে। আর চোখের সামনে যা দেখলাম তা নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। মাঠের উপর বসে আছে সারি সারি হাজার হাজার কালো কাক। তাদের লাল চোখে জ্বলন্ত দৃষ্টি, যেন সব কিছুকে গিলে ফেলার তৃষ্ণা নিয়ে তারা বসে আছে। একটুও শব্দ করছে না ওরা, একবারও পাখা ঝাপটাচ্ছে না, বরং এমন নিস্তব্ধতায় বসে আছে যেন তারা কারো নির্দেশের অপেক্ষায় আছে। এক অলৌকিক নীরবতা চারদিকে ছড়িয়ে পড়েছে। এরপর একটা আশ্চর্যকর দৃশ্য দেখে আমরা সকলেই স্তম্ভিত হয়ে গেলাম। কাগাদির ওই নিস্তব্ধ জমাট ভিড়ের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে, ঠিক মাঝখানে। লম্বা চওড়া ভয়ঙ্কর তার গঠন, তার গা ঢাকা পড়ে গেছে কালো জামায়, তার মাথায় একটা বিশাল চাদর, যেন কৈখালির মাঠের অন্ধকারেও একটা আলাদা ছায়া নিয়ে দাঁড়িয়ে আছে সে। ঠিক ঠিক সেই কাকেদের মাঝখানে শূন্য দৃষ্টিতে চেয়ে রয়েছে আমাদের দিকে। তার চোখ দুটো যেন আগুনে পোড়ানো, কিন্তু সব থেকে বেশি গা ছমছমে লাগলো তার ঠোঁটের কোণে একটা ঠান্ডা নির্বিকার মুচকি হাসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক সেই মুহূর্তে আমি বুঝে গেলাম এই মৃত্যু, এই কাকের দল, এই শকুন, এই নিস্তব্ধতা, সমস্ত কিছুর পেছনে শক্তি আছে। আর সেই শক্তির একটাই মুখ, একটাই রূপ, কালো বাউড়ি। কিন্তু ভয় হলো এটা ভেবে যে ও এই গ্রামে কি উদ্দেশ্য নিয়ে এসেছে। শ্মশান থেকে যখন ফিরলাম তখন রাত অনেক, চারপাশটা নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেও যেন একটা অশরীরী ধ্বনি বয়ে চলেছে টের পাচ্ছিলাম, যেন কোনো কিছু নীরবে আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে।
বাড়িতে এসে গঙ্গা জল ছুঁড়ে ছুঁড়ে সারা গায়ে ঢাললাম, নিমডাল দাঁতে কেটে ঘরে ঢুকে বিছানায় এলিয়ে পড়লাম। জানলাটা খোলাই ছিল, জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছিল খাটের মাথার পাশে। শরীরটা ক্লান্ত, মনটা শূন্য, কিচ্ছু খাওয়া হলো না সেদিন। ঘুমটা হঠাৎ ভেঙে গেল, বুঝলে, এক অদ্ভুত অস্বস্তি দেহে, কেমন যেন একটা ঠান্ডা ঘাম বইছে সারা শরীরে। চোখটা খুলতেই জানলার দিকে দৃষ্টি পড়ল, আর সঙ্গে সঙ্গে আমি স্তব্ধ হয়ে গেলাম। জানলার ঠিক ওপাশে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি, বিশাল দীর্ঘদেহী, চাঁদের আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, কালো বাউরি। সে দাঁড়িয়ে আছে নিশ্চল, কিন্তু তার চোখ, সেই চোখে যেন আগুন জ্বলছে। আমার দিকে গনগনে দৃষ্টি মেলে চেয়ে আছে, যেন আমার এই হঠাৎ ফিরে আসা তার কোনো কিছুকে বাধা দিয়ে ফেলেছে। আমি উঠে বসতেই সে হঠাৎ যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল, যেন কখনোই সে ছিল না, অথচ আমার শরীরের প্রতিটি রন্ধ্রে তার উপস্থিতির ছাপ রয়ে গেল। মনটা কাঁদতে লাগলো আমার। ঠোঁট কাঁপাতে কাঁপাতে মধুসুন্দরী দেবীর স্তব পড়তে শুরু করলাম। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, আজ মধুসুন্দরী দেবী কিন্তু কোনো উত্তর দিলেন না। আর তখনই বুঝলাম কি ঘটতে চলেছে। আর দেরি করা উচিত হবে না। পরদিন সকালে ঘুম থেকে উঠেই শুনলাম যে পাশের গ্রাম ভাটিপাড়ার একজন যুবক, হরিপদ মাঝির ছেলে বিনোদ, সেই রাতেই মারা গেছে। গাঁয়ে গাঁয়ে কানাঘুষো, নাকি অবিকল নিধু ভট্টাচার্যের মতোই অবস্থা তারও। চোখ দুটো ঘোলা, শরীর বেঁকে গিয়েছে, আর আঙুলগুলো এমনভাবে কুঁকড়ে গেছে যেন পাখির পায়ের রূপ নিয়েছে। আমি বুঝলাম যে আর দেরি করা যাবে না। যে তান্ত্রিক ক্রিয়া শুরু হয়েছে তা নিছক কোনো কৌতূহলের বিষয় নয়, এ তো এক বিপজ্জনক বলির খেলা। কে জানে পরের শিকারকে। তো সেদিন সন্ধ্যায় গ্রামের চণ্ডী মণ্ডপে জমায়েত হলো এক সভা। উপস্থিত ছিলেন হাটতলার সিংহদা, বুড়ো মোহন তেওয়ারি, গ্রামের পুরোহিত বেণীমাধব ভট্ট, রামপদ মাস্টার আর পোস্টমাস্টার মৃণাল বাবু। সকলেই উদ্বিগ্ন। গায়ের হাওয়া কেমন যেন একটা ভার ভার হয়ে এসেছে। তো সবাই বলছে যে অশুভ কিছুর পদধ্বনি শোনা যাচ্ছে। গ্রামের পুরোহিত বেণীমাধব ভট্ট বললেন, শুনুন ভাই সকল, যা হচ্ছে তা ভালো কিছু হচ্ছে না, আর স্বাভাবিক কোনো বিষয় নয়। আমার ধারণা এ অশুভ কোনো কিছুর কাজ। এই গ্রামে খারাপ কোনো কিছু নজর পড়েছে। এটা শুনে বিশু ঠাকুর বললেন, এই কথা সত্য, কারণ সেদিন আমরা নিধুর মরা শ্মশানে নিয়ে যাওয়ার সময় নিজের চোখে যা দেখেছি তাতে আমার মনে হয় না যে ভালো কিছু ঘটছে বা আগামীতেও ভালো কিছু হবে। এর একটা বিহিত করা উচিত। এই সভায় আমিও উপস্থিত ছিলাম। সবার মধ্যে একটা গুঞ্জন উঠল। এবার আমি বললাম, যদি আপনাদের অনুমতি পাই তাহলে কিছু কথা আমি আপনাদের বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি তো এইসব চর্চা করো, তুমি দেখো যদি কোনো বিহিত করতে পারো। আপনারা এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আপনারা শুনে হয়তো একটু অবাকই হবেন। আমাদের গ্রামের উপরে কেউ কালো জাদু করেছে, কেউ কাল কাক বশীকরণ তন্ত্র প্রয়োগ করেছে। দেখো, প্রাচীন পুঁথি ঘেটে আমি যা জানতে পারলাম তা শুনলে তোমাদের গায়ে কিন্তু কাঁটা দেবে।
এই তন্ত্রের নাম হলো কাকিনী বশীকরণ তন্ত্র বা কাল কাক বশীকরণ তন্ত্র। নামটা শুনে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এর শিকড় গেঁথে আছে অতি প্রাচীন তান্ত্রিক শাস্ত্রে। এক এমন তন্ত্র যা এখন প্রায় বিলুপ্ত। এই তন্ত্র মূলত মঘা নক্ষত্রে জন্ম নেওয়া বিশেষ মানুষদের রক্ত বা প্রাণ শক্তিকে বলি হিসেবে গ্রহণ করে। কারণ এই নক্ষত্রধারী বিশেষ কিছু মানুষের মধ্যে এক ধরনের অন্তর্নিহিত জ্যোতিষীর শক্তি থাকে, যেটা কাক বা কাকিনী নামক এক প্রকার অতিলৌকিক জীবকে বশে আনার জন্য অপরিহার্য। তন্ত্র সফল হলে সেই সাধক অতিলৌকিক পক্ষী আত্মাদের নিয়ন্ত্রণ করতে পারে। কাকের চোখ দিয়ে সে দূরের দৃশ্য দেখতে পারে, মানুষের মনে প্রবেশও করতে পারে। আর সবচেয়ে ভয়াবহ কথা কি জানো? একবার তন্ত্র সিদ্ধ হলে সেই কাকিনী মারণ শক্তি হয়ে ওঠে। কারো প্রাণ কেড়ে নেওয়া তখন তার কাছে একটা ছেলে খেলা মাত্র। আর এই তন্ত্রের শেষ উদ্দেশ্য একটাই, চক্ষুহীন অথচ সর্বদর্শী শক্তির অধিকার লাভ, আর যার দ্বারা সাধক হয়ে ওঠে অদৃশ্য মৃত্যুর দূত। আর এই তন্ত্র যেহেতু অনেক রক্ত চায়, সেই জন্যেই একে রক্তবিন্দু বশীকরণ নামেও ডাকা হয় কোনো কোনো প্রাচীন পুঁথিতে। আমার কথা শুনে সকলে স্তম্ভিত হয়ে গেল। আমি বললাম যে এই ক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষ কিছু তিথি, কিছু নক্ষত্রের প্রয়োজন হয়। আগামীকাল অর্ধনক্রাত্রি অমাবস্যা এবং আগামীকাল পড়েছে আদ্রা নক্ষত্র। তো এই দুটো জিনিস, অর্ধনক্রাত্রি অমাবস্যা আর আদ্রা নক্ষত্র, একসঙ্গে মিললেই কাল কাক বশীকরণ তন্ত্রের জন্য সবচেয়ে উপযুক্ত সময় তৈরি হয়। এই সংযোগে মৃত আত্মার সঙ্গে যোগাযোগ সহজ হয় এবং বলিপ্রাপ্ত ব্যক্তির আত্মা সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে, যার উপর দখল নেওয়া যায়। এই কাল, এই তন্ত্র সবাই একত্রিত হবে আগামীকাল রাতে। এবং আমি বললামও যে আমি নিশ্চিত যে ওই সাধক সে আরেকবার বলে দেওয়ার চেষ্টা করবে। এইবার যদি আমরা বাধা না দিই, তাহলে শুধু একজনের মৃত্যু নয়, পুরো গ্রাম নিঃশেষ হয়ে যাবে। আর সেদিন রাতেই আমি ঠিক করলাম যে আর দেরি নয়। আমি জানি হিমালয়ের পাদদেশে বিশ্বরূপানন্দ মহারাজ যা আমাকে দিয়েছিলেন, তা যদি ঠিক মতো প্রয়োগ করতে পারি, তবে এই অশুভ শক্তিকে ঠেকানো অসম্ভব নয়। হ্যাঁ, অসম্ভব নয়। ঘরের কোণটা আমি আগে থেকেই চিনে রেখেছিলাম, যেখানে দিনের আলো ঢোকে না আর রাতের নীরবতা গা শিউড়িয়ে তোলে। ঘরের দরজাটা নিজে হাতে বন্ধ করে দিলাম। মাকে বলে দিলাম যে সকাল না হওয়া পর্যন্ত কেউ যেন এই ঘরের চৌকাঠও না ছোঁয়। জানি না এই লড়াইটা আমি জিতব কিনা, কিন্তু এটুকু জানি, যদি কিছু করতে হয় সেটা আজ রাতেই করতে হবে। হাতের থলেটা থেকে বের করলাম একে একে সব জিনিস। শ্মশানের মাটি, কপিল কুসুম, 5 রকমের ধূপ, ঘৃত, রুদ্রাক্ষ মালা। গেরুয়া বসন পরে কপালে লাগালাম রক্তচন্দনের ত্রিনয়ন। কাল ভৈরবের আশীর্বাদ ছাড়া এই সাধনা অসম্পূর্ণ। মাটিতে সিঁদুর, কালি, চুন আর হলুদ দিয়ে কালো চক্র আঁকলাম। তার মাঝে বসালাম ভৈরব তন্ত্র। ঘরের চারপাশে রাখলাম কালো তিল, সরিষা, গঙ্গা জল আর নিম পাতা। এক পাশে তামার কবচ আর হাতে বাঁধলাম নাগনথ তাবিজ। ধূপের ধোঁয়া ধীরে ধীরে ঘর জুড়ে ছড়িয়ে পড়ল চারদিকে।
আর আমার মনে পড়তে লাগলো বিশ্বরূপানন্দের সেই কণ্ঠ। ভুলেও কখনো মন্ত্র ভুল করবে না তারানাথ, তাহলে সাধনার মাঝেই তুমি নিজেই হবে এক শিকার। চোখ বন্ধ করো তারানাথ, মনকে শুদ্ধ করো। যত দূর তোমার কল্পনা ছড়িয়ে যাবে, তত দূর যাবে তোমার রক্ষা চক্র। সেই গণ্ডির ভেতরে ঢুকতে পারবে না কোনো অশুভ শক্তি। চোখ বন্ধ করলাম, এক হাত চক্রের মাঝখানে রেখে মনে মনে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। আর কল্পনায় ভাসতে থাকলো এক আশ্চর্য জ্যোতির্ময় বলয়, যেখানে প্রবেশ করতে পারছে না কোনো ছায়ামূর্তি, কোনো অসুর সত্তা, কোনো কাকের শীষ। বাইরে তখনও ঝড়, বৃষ্টি, অন্ধকার, কিন্তু আমার ভিতরের আলো ক্রমশ জ্বলে উঠছে। আজ রাতেই শেষ যুদ্ধ, হয়তো আমারই ভাগ্যে লেখা আছে তাকে থামানো। কখন ভোর হয়েছিল জানি না, কেমন জানি ঠান্ডা অনুভব করছিলাম। সারা রাতের সেই তন্ত্র সাধনা, ধূপধুনো আর স্তব সব মিলিয়ে শরীরটা ভার হয়ে গিয়েছিল। দরজা খুলে বাইরে পা দিতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা কানে বাজল। কাকগুলো আজ কেমন যেন নিশ্চুপ। বাতাসেও একটা গন্ধ ছিল, পুরনো ছাইয়ের মতো, শ্মশানের মতো। আমার সাধনায় কতটা ফল হলো তাও তো জানা নেই, কিন্তু আমার সাধনার ফল যে ফলেছে সেটা বুঝতে পারলাম কিছু সময় পরেই। শুনলাম গ্রামের শ্মশানে একজনের মৃতদেহ পাওয়া গেছে, আর সেখানে গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে স্তম্ভিত হয়ে গেলাম। কি দেখলাম জানো? গ্রামের দক্ষিণ প্রান্তের সেই পুরনো শ্মশান, সীতানাথ শ্মশান, সেখানে একজন লোকের মৃতদেহ পড়ে আছে, চোখ খোলা, তাকিয়ে আছে, গায়ে কাকের পালক লেগে আছে এখানে সেখানে। আর মুখটা এমন ভয়ে বিকৃত যে দেখি আতকে উঠলাম একেবারে। কালু বাউড়ি, ওকে চিনতে অসুবিধা হয়নি। কাল রাত্রে ওই তন্ত্র সাধনায় বসেছিল, সেই কাল কাক বশীকরণ তন্ত্রে। কিন্তু আমি যে প্রতিরোধ গড়ে তুলেছিলাম আমার সেই সাধনার ফলেই হয়তো এটাই তার শেষ পরিণতি। এই তন্ত্র কাকিনী বশীকরণ তন্ত্র, এটা কোনো সাধারণ তন্ত্র নয়, বুঝলে? এর প্রতিটি ধাপ, প্রতিটি উচ্চারিত মন্ত্র, এমনকি ঘড়ির কাঁটার নির্দিষ্ট অবস্থান পর্যন্ত সবটাই বাঁধা একেবারে কঠোর নিয়মে। একটু এদিক সেদিক হলে ফল হয় ভয়াবহ। তন্ত্র যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন সাধকের চারপাশে থাকে এক অদৃশ্য মণ্ডল। মন্ত্র আঁকা রক্তের রেখা, বাতাসে ছড়িয়ে থাকা পক্ষী আত্মাদের প্রলয়ময় ডাক। সেই মুহূর্তে যদি কেউ বাধা দেয় কিংবা সাধকের মনোযোগ ভেঙে যায়, তাহলে সেই তন্ত্র নিজের গতিপথে আর ফিরে আসে না, বরং তন্ত্র নিজেই গিলে খায় সাধককে। কিভাবে জানো? তন্ত্রের মাঝপথে বাধা এলে যে আত্মাকে বশে আনার চেষ্টা হচ্ছিল সে ক্রুদ্ধ হয়ে ওঠে। কাকিনী তখন আর নিয়ন্ত্রণে থাকে না, সে সাধকের শরীরের ভিতরেই প্রবেশ করে।
প্রথমে চোখ, তারপর মস্তিষ্ক, তারপর সমস্ত সত্তা। সাধক নিজেই তখন হয়ে ওঠে এক হাঁসফাঁস করা কাকের মতো জীব। নিমগ্ন চাহনি, ঘোলাটে চোখ, কুয়াশায় মোড়া আত্মা। কণ্ঠ দিয়ে বেরোয় এক বিকট গোঁ গোঁ আওয়াজ। শরীর বেঁকে যায় অস্বাভাবিকভাবে, আঙুলগুলো বেঁকে যায় একেবারে কাকের পায়ের মতো। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।